আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকের ক্লাসে আমি তোমাদেরকে একটু লিংকটা শেয়ার করে দিই। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে ওয়েলকাম করতেছি আজকের ক্লাসে। আমরা আজকের ক্লাসে যে টপিকটা বা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে তোমরা যারা এসএসসি দাখিল ভোকেশনাল সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের যে রসায়ন 2 বিষয়টি আছে, এই রসায়ন 2 বিষয়ে তোমাদের মূল পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায় বা তোমাদের দশম শ্রেণী হিসেবে প্রথম অধ্যায় বলতে পারো, রাসায়নিক বিক্রিয়া যেটা। তো সেই অধ্যায়টা থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব এবং আমরা এইভাবে ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস চালাবো। পরীক্ষা যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে আমরা ক্লাস নিব ঘুরে ফিরে। এবং তোমাদের একটা ক্লাসে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, একটা বিষয় নির্দিষ্ট একটা অধ্যায় নিয়ে। এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে সেই বিষয়ের উপর যে অধ্যায়টার ক্লাস নিব সেই বিষয়ের সেই অধ্যায়টার যে ধরনের প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার মতো থাকবে বা পরীক্ষায় আসবে, যেটা হচ্ছে আমাদের পাপেল এডুকেয়ার সুপার সাজেশন ভিত্তিক, সেগুলো নিয়ে আমরা সমাধান ভিত্তিক ক্লাস নিব। তো আশা করি তোমরা আমাদের এই এসএসসির ভোকেশনাল যে ক্লাসের সেশনটা, তোমরা যারা এসএসসি ভোকেশনালের আসো বা দাখিল ভোকেশনাল আসো, তারা নিয়মিত আমাদের ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে। তো তোমরা যারা আমাদের ভর্তিকৃত শিক্ষার্থী আসো এবং আমাদের এই ক্লাসটাতে যুক্ত হয়েছ, তাদের উদ্দেশ্যে বলবো, যেহেতু এটা আমরা পেজে ক্লাস নিচ্ছি, তো এটা একটা উন্মুক্ত ক্লাস। তো তোমাদের বন্ধু বান্ধব যারা আছে আমাদের কোর্সে ভর্তি হয় নাই, তারাও কিন্তু এই ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারবে। তো তাদের কাছে তুমি এই ক্লাসটা একটু শেয়ার করে দাও, অথবা তুমি কমেন্টে তাকে তার আইডিটা একটু মেনশন করে দিতে পারো, যেহেতু পরীক্ষা খুব সন্নিকটে চলে এসেছে। তো এই সময়টাতে কিন্তু পড়াশোনার প্রতি একটু সিরিয়াসনেস আসা উচিত বা সিরিয়াস হওয়া উচিত, তাই না? তো চলো আমরা একটু দেখি তোমরা আমাদের ক্লাসে যারা যুক্ত হয়েছো, তারা কে কোথায় থেকে যুক্ত হয়েছে এবং পরীক্ষার প্রস্তুতির ব্যাপারে তোমাদের প্রিপারেশন কেমন হচ্ছে, প্রস্তুতি কেমন হচ্ছে, সেই বিষয় সম্পর্কে একটু কমেন্ট করো। আর কিছু জানা থাকলে সেই বিষয়ে তোমরা কমেন্ট করবে। কোনো একটা আগ্রহী বিষয় বা কোনো একটা টপিক বা নেক্সট ক্লাসে কোন ধরনের টপিক থেকে আলোচনা করলে তোমাদের জন্য বেটার হবে, এগুলো তোমরা কমেন্ট করবা এবং আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। ওকে, তো এখানে আমাদের সাথে যুক্ত হয়েছে সৌরভ এসএসসি। আবার কি তোমার কমেন্ট বুঝতে পারলাম না। আরাফাত রহমান, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে তারিফ কমেন্ট করেছে, এই বাচ্চারা পড়তে হবে, নকল আর হবে না। হ্যাঁ, বাচ্চারা পড়তে হবে, নকল আর হবে না। নকল নকল হোক বা না হোক সেটা তো কোনো বিষয় না। এটা সম্পূর্ণ নিজের উপর, তুমি কিভাবে পড়াশোনা করতেছো, তুমি কিভাবে পরীক্ষা দিচ্ছ, এটা সেলফ স্যাটিসফ্যাকশন বলতে একটা কথা আছে, আত্মতৃপ্তি বলতে একটা কথা আছে, তাই না? তো আত্মতৃপ্তি তোমাকে পেতে হবে। তুমি যদি কোনো অসৎ উপায় অবলম্বন করে কোনো একটা জিনিসে পার পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার নিজের কাছে নিজেকে ছোট মনে হবে। তো নিজের কাছে নিজেকে বড় প্রমাণ করার জন্য হলেও তোমাকে পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। ঠিক আছে? তো ওই 2 নম্বরই কখন হইতো কখন হবে না এই বিষয়ে চিন্তা করে লাভ নাই। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা একটু দেখি যে আজকের ক্লাসটাতে আমরা কি কি আলোচনা করতে যাচ্ছি। প্রথমত আমরা মূল বইয়ের সপ্তম অধ্যায় কেমিস্ট্রি 2 বা রসায়ন 2 যেটাই বলো, রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা থেকে আমরা আলোচনা করব। তো কি কি আলোচনা হবে? আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এই অধ্যায় থেকে, সেটা প্রথমত আমাদের পদার্থের পরিবর্তন নামে একটা ব্যাপার আছে। ঠিক আছে? পদার্থের কি পরিবর্তন নামে একটা ব্যাপার আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব বিক্রিয়ার দিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তারপর তাপের পরিবর্তন, বিক্রিয়ার উপর যে তাপের প্রভাবটা রয়েছে, তাপ হারি, তাপ উৎপাদী, এই সকল বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা মাস্ট বি, আমাদের যদি এই অধ্যায় থেকে আমাদের যে সৃজনশীল প্রশ্নটা আসবে তার মধ্যে খ নম্বর প্রশ্নে জারণ বিজারণ যে একটা যুগপৎ ক্রিয়া বা জারণ বিজারণ সম্পর্কিত একটা প্রশ্ন কিন্তু মাস্ট বি আসবে। ঠিক আছে? তো খ নাম্বারের জন্য এটা আমি এখনই বলে দিতে পারি। ওকে, তারপর দেখো এখানে রেডক্স বিক্রিয়ার প্রকারভেদ, নন রেডক্স বিক্রিয়ার প্রকারভেদ, তারপর বাস্তব
জীবনে বা বাস্তব ক্ষেত্রে কিছু বিক্রিয়ার রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ আমরা দেখব। তারপর বিক্রিয়ার হার এবং সাম্যাবস্থা নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপর হচ্ছে লাসাতেলিয়ার নীতি সম্পর্কে আমরা আলোচনা করব। এই অধ্যায়টাতে এই সকল টপিকগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? ওকে। তো একটু দেখি প্রথমত আমরা যেটা বলছিলাম যে পদার্থের পরিবর্তনের ব্যাপারটা। ঠিক আছে? আচ্ছা। তো দেখো এখানে পদার্থের পরিবর্তনটা কেন আলোচনা করতেছি? কারণ যদিও সরাসরি আমাদের এই অধ্যায়ের সাথে এটা রিলেটেড না, তারপরেও আলোচনায় আসে। কারণ হচ্ছে আ রাসায়নিক বিক্রিয়া যে হয়, এই রাসায়নিক বিক্রিয়াটা হওয়ার ফলে পদার্থের মধ্যে একটা পরিবর্তন ঘটে বা পদার্থের রাসায়নিক পরিবর্তন যখন ঘটে তখন সেখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে, এরকম একটা ব্যাপার থাকে। তো এই কারণে আমরা পদার্থের পরিবর্তনটা নিয়ে আলোচনা করতেছি এবং পদার্থের পরিবর্তন যখন আমরা আলোচনা করব তখন এখানে পদার্থের পরিবর্তন দুই রকমের হয়, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। পদার্থের পরিবর্তন দুই রকমের, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আমাদের এই অধ্যায়টা রাসায়নিক বিক্রিয়া যেহেতু, তার মানে এই ব্যাপার এই পুরো অধ্যায়টা রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা হবে। তবে আমাদেরকে যেহেতু জানতে হবে, এ কারণে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন দুটা বিষয় সম্পর্কে জানতে হবে। এবং আমাদের এই অধ্যায় থেকে যে সকল সৃজনশীল প্রশ্নগুলো আসবে তার ক নম্বর প্রশ্নগুলোতে বা ক নাম্বার প্রশ্ন হিসেবে কিন্তু এই দুইটার যে কোনো একটা বা দুইটাই আমাদের থাকতে পারে। ঠিক আছে? কিভাবে থাকবে? ভৌত পরিবর্তন বলতে কি বোঝায় বা রাসায়নিক পরিবর্তন কাকে বলে, ক নম্বর প্রশ্নে। ঠিক আছে? তো এই সংজ্ঞাটা কিন্তু তোমাদেরকে শিখতে হবে। তো ভৌত পরিবর্তন যদি আমি বলি, ভৌত মানে কি? ভৌত হচ্ছে একটা বাংলা শব্দ। তো এটা আমরা না বুঝতে পারলেও আমি যদি বলি ফিজিক্যাল, তাহলে কিন্তু আরো বেশি বুঝতে পারবা ভালো। ফিজিক্যাল পরিবর্তন। ঠিক আছে? মানে বাহ্যিক বা বাইরের পরিবর্তন যেটাকে আমরা বলতে পারি। ঠিক আছে? অভ্যন্তরীণ কোনো পরিবর্তন না, এটা শুধু বাইরের উপরের পরিবর্তন। যেমন ধরো তোমার এমন একটা বন্ধু যে হচ্ছে কি, যে হচ্ছে তুমি জানো সে দুষ্ট প্রকৃতির। কিন্তু আ এই যে রমজান মাস গেল কিংবা হচ্ছে এমন একটা সময় আসলো যে সময়টাতে সে এমন একটা লেবাস ধরলো, টুপি পরলো, পাঞ্জাবি পরলো শুধু সবাইকে দেখানোর জন্য। কিন্তু সে হচ্ছে মূলত নামাজ পড়ে না বা হচ্ছে আ উম মানে তার ভিতরে কোনো আমল করে না সে। শুধুমাত্র দেখানোর জন্য এই কাজগুলা করছে। তাহলে এটা বলতে পারো যে তার হচ্ছে কি হইছে? ফিজিক্যাল পরিবর্তন হইছে বা ভৌত পরিবর্তন হইছে। ঠিক আছে? সে কিন্তু মানসিকভাবে বা ভিতর থেকে কোনো নিজের পরিবর্তন করে নাই। তো এটা হচ্ছে পদার্থের ক্ষেত্রেও, যে যদি কোনো পদার্থের অভ্যন্তরীণ রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন না ঘটে, অভ্যন্তরীণ কোনো পরিবর্তন না ঘটে শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটে, সেটাকে আমরা বলে থাকি কি? ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ। ঠিক আছে? উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? উদাহরণস্বরূপ যেমন ধরো এখানে হচ্ছে আ একটা হচ্ছে কি কঠিন বরফ গলে পানিতে পরিণত হলো। অর্থাৎ বরফ একটা কঠিন পদার্থ। এটাকে যদি তুমি কিছুক্ষণ বাইরে রেখে দাও তাহলে কিন্তু এটা গলে কি পানিতে পরিবর্তন হবে। তো এর কি অভ্যন্তরীণ বা রাসায়নিক কোনো পরিবর্তন ঘটছে? বরফের সংকেত কি হবে বলতো? বরফের সংকেতও কিন্তু H2O, এবং বরফ গলে যখন পানি হচ্ছে তখনও কিন্তু সেটার গঠন বা সেটার যে সংকেত সেটা কিন্তু H2O ই থাকতেছে। কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এর যে মূল কণিকা বা এর যে গঠন সেটা কিন্তু ঠিকই আছে। শুধুমাত্র দেখার মধ্যে একটা পরিবর্তন হচ্ছে। কঠিন থেকে তরলে পরিণত হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এইখানে ভৌত পরিবর্তনের মধ্যে আরো ২ টা বৈশিষ্ট্য আছে। আরো ২ টা ব্যাপার থাকবে, সেটা হচ্ছে নতুন কোনো পদার্থের সৃষ্টি হবে না। একটা পদার্থে যখন ভৌত বা বাহ্যিক পরিবর্তন ঘটবে তখন কিন্তু নতুন কোনো পদার্থের সৃষ্টি হবে না। যেমন আমি তোমার বন্ধুর কথা বললাম, সে হচ্ছে কি টুপি পাঞ্জাবি পরছে, বাট সে হচ্ছে কি করে নাই? অভ্যন্তরীণভাবে বা নিজের যে আ একটা আত্মিক পরিবর্তন সেটা করে নাই। শুধুমাত্র দেখানোর জন্য সে টুপি পাঞ্জাবি পরে নিজের ভৌত পরিবর্তন করছে। তো এই ক্ষেত্রে কিন্তু সে নতুন কোনো ব্যক্তি তৈরি হয় নাই। সে কি নতুন কোনো ব্যক্তি তৈরি হয়েছে? সে আগের মতো দুষ্টুই আছে। শুধুমাত্র নিজের চেহারাটা চেঞ্জ করছে। কিন্তু সে ভিতর থেকে যেরকম দুষ্টু সেরকম দুষ্টুই আছে। এরকম একটা বিষয়। ওকে? তারপর হচ্ছে আ শুধু ভৌত অবস্থার পরিবর্তন, যেমন হচ্ছে আ কঠিন, তরল, বায়বীয়। যেমন এই যে উদাহরণটা দেওয়া হইলো, শুধুমাত্র বাইরের যে ব্যাপারটা সেটা পরিবর্তন হবো। হইতে পারে সে একটু দাড়ি রাখলো, হইতে পারে সে কি করলো? চুলটা একটু লম্বা করে রাখলো বা চুলটা খাটো করলো, এই আর কিছু না। ওকে? আশা করি বুঝতে পারছো। আমরা আ একটু হচ্ছে রাসায়নিক পরিবর্তনের ব্যাপারে আসি। রাসায়নিক পরিবর্তনটা হচ্ছে কি হবে? যে পরিবর্তনের ফলে পদার্থ সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, তাকে হচ্ছে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ বলে। তাহলে আমরা ভৌত পরিবর্তনের যে কথাটা বললাম না? এর বিপরীত হবে। অর্থাৎ তোমার সেই বন্ধু
কি করছে, সে ওই বাহ্যিকভাবে দাড়ি টুপি এইগুলা পরছে এবং সে আত্মিকভাবেও ভিতর থেকেও নিজেকে চেঞ্জ করছে। অর্থাৎ সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ঠিক আছে, সে হচ্ছে সব সময় ভালো ভালো কথা বলে, সে হচ্ছে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে। এরকম ভাবে সে একদম ফুললি ইসলামিক হয়ে গেছে, সে হচ্ছে ফুললি ইসলাম চর্চা করে, এরকম একটা ব্যাপার। তাহলে সে বাহ্যিকভাবেও পরিবর্তন হইলো এবং সে হচ্ছে নিজের অভ্যন্তরীণ পরিবর্তনও ঘটাইলো। এটাই হচ্ছে আমাদের মূলত কি, এটাকে যদি আমরা পদার্থের উপর অ্যাপ্লাই করি এই ব্যাপারটাকে, তখন সেটা হয়ে যাবে কি রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। বুঝতে পারছো? অর্থাৎ যে পরিবর্তনের ফলে পদার্থ সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থের সৃষ্টি হয় বা পরিণত হয়, তাকে আমরা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন বলে থাকি। এই ক্ষেত্রে আমরা 3টা পয়েন্ট মনে রাখবো। কি কি? প্রথমত মনে রাখবো যে পুরনো বন্ধন ভেঙে নতুন বন্ধন গঠিত হয়। যখনই কোনো একটা পদার্থের রাসায়নিক চেঞ্জ অর্থাৎ কেমিক্যাল চেঞ্জ হচ্ছে, তখনই সেখানে এর যে ওই রাসায়নিক মানে যে পদার্থের উপর পরিবর্তনটা ঘটতেছে আর কি, সেই পদার্থের যে আগের বন্ধনটা থাকবে সেটা ভেঙে একটা নতুন বন্ধন তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, তারপর সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হবে। তো এখানে যে পদার্থটা তৈরি হবে এই কেমিক্যাল চেঞ্জের ফলে, সেটা সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট হবে। আগে আগে তার যা যা বৈশিষ্ট্য ছিল সেগুলা চেঞ্জের নতুন বৈশিষ্ট্য ধারণ করবে। যেমন তোমার ওই বন্ধুটা আগে দুষ্ট ছিল, এখন ভালো হয়েছে, সৎ হয়েছে, তার বৈশিষ্ট্য কিন্তু পরিবর্তন হয়ে গেছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। ওকে, তারপর হচ্ছে এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে যে রান্নার যে গ্যাসের সিলিন্ডারটা ব্যবহার করে সেখানে কিন্তু হচ্ছে মিথেন গ্যাস থাকে, ঠিক আছে, মিথেন গ্যাস CH4। তো এটা এটা যখন হচ্ছে রান্না করা হয়, পোড়া হয়, তখন কিন্তু এটা ওই যে অক্সিজেনের সংস্পর্শে একটা দহন বিক্রিয়া ঘটে, রাসায়নিক একটা পরিবর্তন ঘটে, সেটা হচ্ছে কি তাপ এবং হচ্ছে আলো হচ্ছে রূপান্তরিত হয়, এরকম একটা ব্যাপার ঘটে। তো এই হচ্ছে আমাদের কি যে রাসায়নিক পরিবর্তনটা। আশা করি বুঝতে পারছো, তাই না? বুঝা গেছে না? ওকে, আচ্ছা, আরাফাত রহমান বলছে বইটা কবে দেওয়া হবে সাজেশনে? হ্যাঁ, তোমাদের হচ্ছে এসএসসির যে আমাদের সাজেশন ভিত্তিক বইটা, এটা নিয়ে কাজ চলতেছে অলরেডি। তো আশা করি তোমরা খুব শীঘ্রই হচ্ছে বইটা পেয়ে যাবে এবং তোমাদের কাছে হচ্ছে বইটা ডেলিভারি দেওয়ার জন্য তোমাদের হোম অ্যাড্রেস চাওয়া হবে অল্প কিছুদিনের মধ্যেই। তো এটা নিয়ে হচ্ছে তোমরা গ্রুপে তথ্য জানতে পারবে, ঠিক আছে, অথবা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে কন্ট্যাক্ট করে একটু হচ্ছে জেনে নিতে পারো। আমরা ক্লাস আসছি, আপাতত ক্লাস করি, ঠিক আছে। আর একটা ব্যাপার বলি যে এখনো যারা তোমাদের আশেপাশে বন্ধু বান্ধব আছে আমাদের কোর্সের ব্যাপারে জানে না কিংবা দ্বিধাদ্বন্দ্ব করতেছে যে ভর্তি হবে কিনা, তাদেরকে তোমরা হচ্ছে আমাদের ব্যাপারে একটু জানাবা। সে বা সে যদি আগ্রহী হয় তাহলে হচ্ছে আমাদের সাথে আমাদের কোর্সটাতে যুক্ত হওয়ার জন্য বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, কে আছো আমাদের সাথে? ওকে, ইমতিয়াজুর রহমান সুপার সাজেশন, হ্যাঁ সুপার সাজেশন পাবে। ওকে, ঠিক আছে। এখন আসো আমরা হচ্ছে পদার্থের পরিবর্তন নিয়ে মোটামুটি ভাবে কিন্তু খুব ভালোভাবে আমরা আলোচনা করে ফেলেছি। এখন আসো এরপর আমরা কি দেখব, এরপর হচ্ছে ওই হচ্ছে বিক্রিয়ার দিক, আমরা হচ্ছে প্রাথমিক বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে। প্রাথমিক কিছু আমাদের রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যে প্রাথমিক কিছু দিক আছে, একদম হচ্ছে যেগুলো মৌলিক বিষয় আছে একটা বিক্রিয়ার, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। ওকে, তো এখানে হচ্ছে বিক্রিয়ার দিক, ডিরেকশন অফ রিঅ্যাকশন, ডিরেকশন অফ রিঅ্যাকশন। তো এখানে কি বিক্রিয়ার যে দিক সেটা হচ্ছে এখানে মানে হচ্ছে দুইটা ডিরেকশন বা দুইটা দিক থাকে, দুইটা দিক থাকে, একটা হচ্ছে একমুখী আর একটা হচ্ছে দ্বিমুখী। একটা হচ্ছে কি একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে দ্বিমুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়াটা আসলে কি, দ্বিমুখী বিক্রিয়াটা আসলে কি, দেখো আমি তোমাদেরকে এখানে তো লেখা আছে তোমরা পড়তে পারছো, তারপর আমি একটু বলি। ধরো আসলে রাসায়নিক বিক্রিয়াটা আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে কেমন হবে। ধরো কি দুইটা পদার্থ হচ্ছে দুইটা পদার্থ নিজেদের কাছে সংস্পর্শে এসে বাহ্যিক কোনো প্রভাবকের সাহায্য নিয়ে বা সাহায্য ছাড়া কি করে নিজেদের মধ্যে বন্ধন গঠন করে একটা নতুন পদার্থ তৈরি করে, সম্পূর্ণ একটা নতুন পদার্থ তৈরি করে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের কি মূলত রাসায়নিক বিক্রিয়া। আমরা যদি সহজভাবে বা একদম বেসিক ভাবে বলি তাহলে এরকম দাঁড়ায়, তাই না?
তো এটা দুই রকম ভাবে করতে পারে। যখন দুইটা পদার্থ কি হবে নিজেদের মধ্যে সংস্পর্শে আসবে, তখন সেখান থেকে নতুন একটা পদার্থ তৈরি হবে। এটা একটা ব্যাপার। তাহলে কি হইলো? তাহলে দেখা গেল যে দুইটা পদার্থ একত্রিত হয়ে শুধুমাত্র একটা নতুন পদার্থ সৃষ্টি করতেছে, এখানে অন্য কিছু ঘটতেছে না। তার মানে কি হচ্ছে, একই দিকেই যাচ্ছে, অর্থাৎ দুইটা পদার্থ একত্রিত হচ্ছে, নতুন একটা পদার্থ তৈরি করতেছে। এটা একটা ঘটনা ঘটতেছে, অর্থাৎ এটা এই ধরনের বিক্রিয়াটা হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া। আবার কিছু কিছু বিক্রিয়া আছে যেখানে ওই যে মানে আবার আরেকটা যদি আমি উদাহরণ দিই, যে একটা পদার্থ ভেঙে হচ্ছে কি দুইটা পদার্থে রূপান্তরিত হতে পারে, এরকম একটা ব্যাপার থাকে। যেমন ধরো ওই যে আমি বললাম দুইটা পদার্থ একত্রিত হয়ে বা সংস্পর্শে এসে একটা নতুন পদার্থ তৈরি করতেছে, আবার একই সময়ে ওই পদার্থটা ভেঙে উল্টা দিকে আবার যাচ্ছে, অর্থাৎ নতুন মানে হচ্ছে পূর্ব অবস্থানে দুইটা পদার্থ তৈরি করতেছে, এরকম। তো ওই যে ঘটনাটা ঘটবে যেখানে একই সাথে এই দুই কাজটা হবে, সেটা হচ্ছে মানে হচ্ছে উভয়মুখী বিক্রিয়া। সেটা হচ্ছে কি উভয়মুখী বিক্রিয়া বা দ্বিমুখী বিক্রিয়া আমরা বলতে পারি। তো একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি দাঁড়ালো? দেখো, এটা যদি আমরা বইয়ের ভাষার সঙ্গে, আমি তো এটা বেসিক ভাবে বললাম তোমাদেরকে বোঝানোর উদ্দেশ্যে। তো এটা যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে কিভাবে লিখবা? তখন তো আর এইভাবে হচ্ছে বেসিক সংজ্ঞা লিখলে হবে না, তোমাকে বইয়ের ভাষায় সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, তাই না? তো এই যে একমুখী বিক্রিয়া এবং উভয়মুখী বিক্রিয়া, এই প্রশ্ন দুটাও কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্ন, যেটা এই অধ্যায় থেকে আসবে, তার কোন নম্বর প্রশ্নে থাকার সম্ভাবনা থাকে। তো এই কারণে সংজ্ঞাগুলো কিন্তু তোমাদেরকে শিখে রাখতে হবে। ওকে, তো দেখো একমুখী বিক্রিয়ার জন্য কিভাবে শিখবে, যে যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয়, অর্থাৎ ওই যে একাধিক পদার্থ কি হয়েছে নিজেদের সংস্পর্শে এসে বা বিক্রিয়া করে একটা নতুন পদার্থ তৈরি করতেছে। তো এখানে বিক্রিয়ক হচ্ছে কি ওই যে একাধিক দুইটা পদার্থ ধরো, ঠিক আছে, যে কোনো দুইটা পদার্থ, এগুলা উৎপাদ মানে হচ্ছে নতুন একটা, যেটা নতুন একটা পদার্থে কি হতেছে রূপান্তরিত হচ্ছে, নতুন একটা পদার্থ তৈরি করতেছে। তো উৎপাদে পরিণত হয়, কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না, অর্থাৎ যে যেই নতুন পদার্থটা তৈরি হচ্ছে সেটা শুধুমাত্র কি হচ্ছে, যে যে পদার্থটা আমরা নিচ্ছি, বা ধরো দুইটা পদার্থ, আচ্ছা ধরো আমরা কি হাইড্রোজেন এবং হচ্ছে কি অক্সিজেন, এই দুইটা হচ্ছে কি, এই দুইটা আমরা কি করব, এই দুইটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, বা এই দুইটা পদার্থ আমরা নিলাম। তো এই দুইটা পদার্থকে আমরা দুইটা একে অপরের সংস্পর্শে আনলাম। এখান থেকে ধরো হচ্ছে সংস্পর্শে আসলে এখানে কি হবে, H2O অর্থাৎ পানি তৈরি হবে, পানি উৎপন্ন হবে। তাহলে এখানে এই যে H এবং O, হাইড্রোজেন এবং অক্সিজেন হচ্ছে কি বিক্রিয়ক, কি বিক্রিয়ক, যেটা আমরা এখানে বলতেছিলাম, এটা হচ্ছে কি বিক্রিয়ক, এই দুটো হচ্ছে বিক্রিয়ক, এবং এটা তৈরি হচ্ছে, এবং সেহেতু এটা হচ্ছে কি উৎপাদক, এটা হচ্ছে কি উৎপাদক। তো একমুখী বিক্রিয়াটা হচ্ছে কি, যেখানে শুধুমাত্র এই বিক্রিয়ক থেকে শুধুমাত্র উৎপাদকই তৈরি হবে, কিন্তু উৎপাদক থেকে উৎপাদকটা ভেঙে বিক্রিয়কে পরিণত হবে না, এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। কিন্তু যদি আবার কি হয়, কিন্তু যদি বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, এবং আবার ওই একই সময় একই সাথে উৎপাদটা পুনরায় বিক্রিয়কে পরিণত হয়, তখন তাকে হচ্ছে রিভার্সিবল বা উভয়মুখী বিক্রিয়া বলা হয়। বুঝতে পারছো কিনা? তো এইভাবেই হচ্ছে তোমরা সংজ্ঞাটা মনে রাখবে, এবং পরীক্ষায় যদি সৃজনশীল প্রশ্ন আসে এবং এইখান থেকে যে কোনো একটা যদি তোমার কোন নাম্বার প্রশ্ন থাকে, তাহলে কিন্তু তোমরা এইভাবে উত্তর করে দিবা, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি তুমি বুঝতে পারছো, এবং এখানে উদাহরণ দেওয়া আছে, তো আমি খুব সহজ একটা উদাহরণ দিছি। তো এখানে দেখো উভয়মুখী বিক্রিয়া এবং একমুখী বিক্রিয়াটা হচ্ছে কিভাবে চিহ্নিত করা হয়, কিভাবে চিহ্নিত করে। তো একমুখী বিক্রিয়ার জন্য এই যে রাইট অ্যারোটা আছে এটা ব্যবহার করা হয়, এবং দ্বিমুখী বিক্রিয়ার জন্য এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা ব্যবহার করা হয়, এই চিহ্নটা বিক্রিয়ার ক্ষেত্রে। তো এই বিষয়টা কিন্তু তোমরা মনে রাখবা, অর্থাৎ এই চিত্রটা দেখলে তোমরা হচ্ছে কি চিনতে পারবা যে কোনটা হচ্ছে একমুখী বিক্রিয়া এবং কোনটা হচ্ছে দ্বিমুখী বিক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা আশা করি যে একমুখী বিক্রিয়া এবং উভয়মুখী বিক্রিয়াটা বুঝতে পারছি, কেমন? ওকে, তাহলে আমরা হচ্ছে কি ভৌত পরিবর্তন শিখলাম, রাসায়নিক পরিবর্তন শিখলাম, একমুখী বিক্রিয়া শিখলাম এবং উভয়মুখী বিক্রিয়া শিখলাম। তো এই যে চারটা বিষয় যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু অবশ্যই এই অধ্যায় থেকে একটা নাম্বার আমাদের অবশ্যই কমন পড়বে, মাস্ট বি কমন পড়বে।
এই চারটা থেকে একটা তো অবশ্যই কমন পড়বে আমাদের ক নাম্বারের জন্য, দুইটাও কমন পড়তে পারে। ঠিক আছে, সরাসরি দুইটাও কমন পড়তে পারে। আরো আছে, এই কারণে আমি হচ্ছে একটার কথা বেশি ইম্পর্টেন্স দিয়ে বললাম। তো এরপর আছে তাপের পরিবর্তন। ঠিক আছে, প্রত্যেকটা রসায়নের এই যে যখনই একটা রাসায়নিক পরিবর্তন ঘটবে বা যখনই একটা কি হবে বিক্রিয়া ঘটবে, রাসায়নিক বিক্রিয়া ঘটবে, সেখানে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই তাপের পরিবর্তন হবে। হতে পারে তাপ বৃদ্ধি পাবে কিংবা তাপ হ্রাস পাবে। হতে পারে কি তাপ বৃদ্ধি পাবে, হতে পারে তাপ হ্রাস পাবে। তো যে ধরনের বিক্রিয়ায় তাপ বৃদ্ধি পায়, তাপের তাপমাত্রা মানে হচ্ছে তাপের পরিমাণ বাড়ে, তাপ উৎপন্ন হয়, সেই সকল বিক্রিয়াগুলোকে বলা হয় হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া। কি বলা হয়? তাপ উৎপাদী বিক্রিয়া। আর যে ধরনের বিক্রিয়ায় তাপ হ্রাস পায়, কি হয়, তাপ কমে, তাপের পরিমাণ কমে যায়, তাপ হ্রাস পায়, সেই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাপ উৎপাদী এবং তাপ হারি। ঠিক আছে, ওকে। তাহলে যদি আমাদের প্রশ্ন হয় যে তাপ হারি বিক্রিয়া বলতে কি বোঝায়, বা তাপ হ্রাস মানে তাপ হারি বিক্রিয়া কাকে বলে, বা তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে। ঠিক আছে, যদিও সরাসরি এরকম ভাবে প্রশ্ন হয় না, আমরা ওই চারটা যে প্রশ্নের কথা বললাম, ওই চার ধরনের প্রশ্ন হচ্ছে ঘুরে ফিরে আসে আর কি। তো সরাসরি এরকম তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে বা তাপ হারি বিক্রিয়া কাকে বলে, এরকম ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তবে যদি হয়, এই কারণে আমরা হচ্ছে অবশ্যই শিখে রাখবো ব্যাপারটা। অবশ্যই যখনই তুমি শিখো ওই যে রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন বা একমুখী বিক্রিয়া, দ্বিমুখী বিক্রিয়া বা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমি একটা করে উদাহরণ রাখছি, একটা করে কিন্তু এখানে উদাহরণ রাখা হয়েছিল। তো এই উদাহরণগুলো সহ কিন্তু তোমরা অবশ্যই শিখবে। যেমন ধরো এখানে 3টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছিল পরিবর্তনের ক্ষেত্রে, পদার্থের একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছিল, এবং যে চিহ্নটা, সেই চিহ্নটার কথা বলা হয়েছিল, উদাহরণ দেওয়া হয়েছিল, চিহ্নটার কথা বলা হয়েছিল। এগুলা সহ কিন্তু মনে রাখবা, এগুলা সহ কিন্তু মনে রাখতে হবে। যদি তোমাদের ক নাম্বারে আসে, সেই ক্ষেত্রে শুধুমাত্র সংজ্ঞাটা লিখে দিলে এনাফ, আর কিছু লিখতে হবে না। বাট অনেক সময় খ নাম্বারে আসে এবং সেখানে বলা হয় যে ব্যাখ্যা করো, বা খ নাম্বারে আসলে একটু বড় করে লিখতে হবে, এটা তো নিজেরাই বুঝতে পারো। তো সেই ক্ষেত্রে তোমাকে ওই যে চিহ্ন, আমাদের তাপ একমুখী এবং হচ্ছে উভয়মুখীর ক্ষেত্রে চিহ্নটা এবং হচ্ছে একটা উদাহরণ, আর যদি ওই পদার্থের ভৌত পরিবর্তন বা রাসায়নিক পরিবর্তনের বিষয়টা আসে, তাহলে হচ্ছে ওই যে আমাদের 3টা বৈশিষ্ট্যের মতো ছিল সেটা, এবং হচ্ছে একটা উদাহরণ ছিল সেটা। তো এইভাবে আমাদের অ্যান্সার করতে হবে, তাহলে কেবলমাত্র আমরা খ নম্বরের জন্য ফুল মার্কস পাবো। ঠিক আছে, আচ্ছা। আর ক নম্বর আসলে শুধুমাত্র সংজ্ঞা লিখে দিলে হবে, আর কিছু লেখার প্রয়োজন হবে না। কেমন? তো এই বিষয়গুলো মনে রাখলে তোমাদের রসায়ন 2 এর যে সপ্তম অধ্যায়টা আছে, এইটার যে ফুল একটা সুপার সাজেশন ভিত্তিক প্রিপারেশন হয়ে যাবে ক এবং খ এর জন্য। অর্থাৎ আজকের ক্লাসটা তোমরা যারা আমার করতেছো, তারা এই সপ্তম অধ্যায় থেকে তোমাদের ক এবং খ, বিশেষ করে ক এবং খ, যে প্রশ্নই আসুক, তোমরা আমাদের আজকের ক্লাসের আলোচনা থেকে সেটা কমন পাবা। বুঝতে পারছো? তো ক্লাসটা করো। এবং আমরা অবশ্যই বলেছি শুরুতেই যে আমরা প্রত্যেকটা এরকম ধারাবাহিকভাবে আমরা যখন ক্লাস নেব, তখন একটা ক্লাসে আমরা এরকম থিওরি, ওই অধ্যায়টা থিওরি নিয়ে আলোচনা করব, যাতে করে আমাদের ক এবং খ বিশেষ করে কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকে, বা ক এবং খতে আমাদের প্রিপারেশন ভালো হয়। তারপর আমরা হচ্ছে সেই অধ্যায়ের সৃজনশীল ভিত্তিক গ এবং ঘ নম্বরের জন্য হচ্ছে ক্লাস নিব। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন কোন ধরনের হতে পারে, সে তার উপর একটা শক্ত প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো চলো আমরা একটু দেখি যে তাপ উৎপাদ এবং তাপ হারি বিক্রিয়ার ব্যাপারটা। আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বলে দিছি। তো এখানে সেভাবে লক্ষ্য করো যে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। খুব সিম্পল, ওকে। তো এই বিক্রিয়ায় ডেল এইচ এর মান ঋণাত্মক হয়, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এই বিষয়টা তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো ডেল এইচ এর মান, দেখো আমরা এতদিন আমরা তো জানি যে আসলে মাইনাস মানে হচ্ছে কি, মাইনাস মানে হচ্ছে নেগেটিভ, আর প্লাস মানে হচ্ছে কি পজিটিভ। তাহলে এখানে তাপ বৃদ্ধি পাচ্ছে, সেটা তো একটা বাড়তেছে, প্লাস পজিটিভ, এরকম একটা ব্যাপার চিন্তায় আসে না? কিন্তু আসলে আমাদের কিন্তু ওইরকম না। তো এখানে এই যে ডেল এইচ থাকার কারণে এটা আমাদের হচ্ছে কি তাপ উৎপাদী, সেই ক্ষেত্রে আমাদের এটা কি
এর যে মানটা আছে এটা আমাদের কি আসবে নেগেটিভ। উদাহরণস্বরূপ হচ্ছে কি, ধরো হচ্ছে -90 কিলো জুল, এরকম একটা উদাহরণ দিলাম, যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে। তো এই ডেল এইচ এর মান নেগেটিভ মানে হচ্ছে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর ডেল এইচ এর মান যদি পজিটিভ হয় তাহলে সেটা হচ্ছে কি তাপ হারি বিক্রিয়া, এটা মনে রাখবা। ওকে, আচ্ছা, তো যখনই একটা বিক্রিয়া দেখবা এমন এবং সেখানে হচ্ছে ডেল এইচ এর মান নেগেটিভ আছে, তার মানে এটা তাপ উৎপাদী বিক্রিয়া, চোখ বন্ধ করে, এবং ডেল এইচ এর মান পজিটিভে দেওয়া আছে, এটা হচ্ছে একটা তাপ হারি বিক্রিয়া, চোখ বন্ধ করে। ঠিক আছে, আর সংখ্যাটা যদি লিখতে হয় তাহলে হচ্ছে এখানে যেভাবে দেখতে পাইতেছো সেভাবে হচ্ছে সংখ্যাটা লিখে দিবা, এবং অবশ্যই সংখ্যার সাথে এই ব্যাপারটা উল্লেখ করে দিবা যে এই বিক্রিয়ায় হচ্ছে ডেল এইচ এর মান ঋণাত্মক হয়, অর্থাৎ তাপ উৎপাদনের ক্ষেত্রে, আর তাপ হারির ক্ষেত্রে সেখানে উল্লেখ করে দিবা যে এই বিক্রিয়ায় ডেল এইচ এর মান কি হয়, ধনাত্মক হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমাদের আর কি এই তাপ উৎপাদী বিক্রিয়া কিংবা তাপ হারি বিক্রিয়ার জন্য পূর্ণাঙ্গ একটা অ্যান্সার হবে, বিশেষ করে ক নম্বরের জন্য। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল হচ্ছে কি আমাদের বিক্রিয়ার ক্ষেত্রে যে তাপের পরিবর্তনটা সেটা। ওকে, আচ্ছা, এরপরে যাই, আমাদের দেখি কি আছে। ওকে, দেখো, গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা হচ্ছে খ নম্বরের জন্য। আমি তোমাকে এটা ক নম্বরের জন্য শিখতে বলবো না, এটা হচ্ছে আমি খ নম্বরের জন্য শিখতে বলবো, কারণ এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে আসবে এবং খ নম্বরই আসবে। ঠিক আছে, তো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে এবং খ নম্বরের জন্যই আসবে। ঠিক আছে, আচ্ছা, তো জারণ বিজারণ হচ্ছে একটা প্রশ্নটা সাধারণত কিরকম হয় যে জারণ বিজারণ একটি যুগপত ক্রিয়া, এটা কি করো, ব্যাখ্যা করো, এরকম ভাবে তোমাদের হচ্ছে খ নম্বর প্রশ্ন দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমরা কি করবা, মনে রাখবা। দেখো, এখানে হচ্ছে জারণ বা অক্সিডেশন যেটাকে বলা হয়, তো যে বিক্রিয়ায় কোনো পরমাণুর ইলেকট্রনের দান ঘটে, অর্থাৎ ওই পরমাণুর ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়, তাকে হচ্ছে জারণ বিক্রিয়া বলে। আচ্ছা, খেয়াল করো, যখন কোনো পদার্থের মধ্যে মানে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে দুইটা পদার্থের মধ্যে, তাদের মধ্যে বেসিক ক্রিয়া কি হবে, বেসিক কাজ কি করতে পারে, নিজেরা নিজেদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করবে। যে সেটা কি হতে পারে, ইলেকট্রন শেয়ার করতে পারে, একজন অন্যজনকে দান করতে পারে, আরেকজন গ্রহণ করতে পারে, বা নিজেদের মধ্যে শেয়ার করে একটা বন্ড তৈরি করতে পারে, যে কোনো উপায়ে ইলেকট্রনের একটা কি দেওয়া নেওয়া ঘটবে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা ঘটবে, যখন কেউ দিচ্ছে তার মানে কেউ একজন নিচ্ছে, একজন দিচ্ছে আরেকজন কি হচ্ছে, নিচ্ছে, তো এটা তো আসলে একই সাথে ঘটবে, তাই না, একই সাথে ঘটবে। একজন দিচ্ছে, কেউ এখানে নেওয়ার জন্য কেউ নাই বা কেউ নিচ্ছে না, সেটা কিন্তু সম্ভব না। ধরো তুমি কি করতেছো, তুমি হচ্ছে তুমি হচ্ছে দান করবা, 10 টাকা দান করবা, তো তুমি যখন 10 টাকা দান করতেছো, অবশ্যই এই দানটা কেউ গ্রহণ করতেছে, সে হতে পারে একজন ভিক্ষুক, সে হতে পারে একজন অসহায়, অথবা তুমি হচ্ছে কি কোনো ধর্মশালায় দান করতেছো, কিন্তু এখানে তোমার এই দানটা গ্রহণ করার জন্য একজন কিন্তু অবশ্যই আছে, অর্থাৎ একজন দান গ্রহণ করতেছে আরেকজন দান করতেছে, এটা কিন্তু যুগপৎ, এই ব্যাপারটাকে হচ্ছে যুগপৎ ক্রিয়া বলা হয়। ঠিক আছে, একজন দিচ্ছে আরেকজন নিচ্ছে। তো সেই রকম ভাবে এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যখন কোনো একটা পদার্থ ইলেকট্রন দান করবে, অবশ্যই অন্য একটা পদার্থ থাকবে যে হচ্ছে সেই ইলেকট্রনটা গ্রহণ করবে। তো এই যে ক্রিয়াটা ঘটলো, এই ক্রিয়াটা হচ্ছে একটা হচ্ছে জারণ আর একটা হচ্ছে বিজারণ। তো এই জারণ বিজারণটা একই সাথে ঘটতেছে এবং এই কারণে এটা হচ্ছে যুগপত ক্রিয়া। এটা হচ্ছে আমি তোমাদেরকে উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বললাম। এখন আসো, যে দান করে সে জারণ নাকি সে বিজারণ, যখন হচ্ছে ওই দানের ক্রিয়াটা করতেছে তখন সেটা জারণ নাকি, এই ব্যাপারটা আমাদেরকে একটু বুঝতে হবে। খেয়াল করো, আমি তোমাদেরকে স্পষ্টভাবে এখানে যেভাবে সুন্দর করে লেখা আছে আমি সেভাবে তোমাদেরকে বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। এখানে দেখো, জারণের ক্ষেত্রে কি বলা হয়েছে, যে বিক্রিয়ায় কোনো পরমাণু কি করবে, ইলেকট্রনের কোনো পরমাণুর ইলেকট্রনের দান ঘটে, অর্থাৎ একটা পরমাণু কি করতেছে, ইলেকট্রন দান করতেছে, কোনো পরমাণুর ইলেকট্রনের দান ঘটে, অর্থাৎ ওই পরমাণুর ধনাত্মক চার্জ বৃদ্ধি পায়, তাকে হচ্ছে জারণ বিক্রিয়া বলে। ঠিক আছে, সেটা হচ্ছে কি জারণ বিক্রিয়া। আর বিজারণের ক্ষেত্রে যেটা হচ্ছে রিডাকশন, যে বিক্রিয়ায় কোনো পরমাণুর ইলেকট্রনের গ্রহণ ঘটে, অর্থাৎ ওই পরমাণুর ঋণাত্মক চার্জ বৃদ্ধি পায়, তাকে বিজারণ বিক্রিয়া বলে, এবং এইটা অবশ্যই একই সাথে ঘটতেছে, এর ফলে এটা হচ্ছে একটা যুগপৎ ক্রিয়া।
আর জারণ সংখ্যাটা কিভাবে বের করা হয়? দেখো, জারণ সংখ্যা নির্ণয় নিয়ে কিন্তু আমাদের সাধারণত এই অধ্যায় থেকে যে ধরনের সৃজনশীল প্রশ্নগুলো হয় তার মধ্যে গ নম্বরে আমাদের একটা প্রশ্ন আসে। একটা বিক্রিয়া দেওয়া থাকে, সেই বিক্রিয়া নির্দিষ্ট একটা পদার্থের বা নির্দিষ্ট একটা পরমাণুর কি বের করতে বলে? জারণ সংখ্যা কত বা জারণ মান কত সেটা বের করতে বলে। ঠিক আছে? তো এই ধরনের আমরা গ এবং ঘ ভিত্তিক নেক্সট ক্লাসটাতে কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো জারণ সংখ্যাটা কি? অণু বা যৌগমূলক। ঠিক আছে? অণু হইতে পারে, সেটা নির্দিষ্ট একটা পরমাণু বা অণু হইতে পারে বা একটা যৌগমূলক হইতে পারে। তো অণু বা যৌগমূলকের মধ্যে অবস্থিত কোন পরমাণু, কোন পরমাণুর ইলেকট্রনের ছাড়ার বা গ্রহণ, অর্থাৎ ওই নির্দিষ্ট পরমাণু ইলেকট্রন যদি মানে দান বা গ্রহণ, কতটা ইলেকট্রন গ্রহণ করছে অথবা কতটা ইলেকট্রন দান করছে। যদি গ্রহণ করে থাকে তাহলে হচ্ছে আমাদের কি হবে? ওই যে আমাদের পরমাণু ইলেকট্রন ছাড়া, অর্থাৎ দান করার কিংবা গ্রহণ করার যে প্রবণতা, সেটা হচ্ছে প্রবণতাকে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে যে ওই যে সংখ্যাটা, ওই সংখ্যাটা হচ্ছে মূলত কি? ওই নির্দিষ্ট পরমাণুর জন্য তার জারণ সংখ্যা। ঠিক আছে? তো এই যে জারণ বিজারণ যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে একটা যুগবদ্ধ প্রক্রিয়া, যেটা আমি শুরু থেকে বলতেছিলাম যে জারণ বিজারণ একটি যুগবদ্ধ প্রক্রিয়া, এবং এটাই কিন্তু আমাদের মূলত কি আমাদের ফাইনাল পরীক্ষায় সৃজনশীল প্রশ্নের খ নম্বরে আসে। ঠিক আছে? তো এটা তোমরা শিখে রাখবা। এবং এরকম ভাবেই আমাদের সাজেশন ভিত্তিক যে বইটা তোমাদেরকে দেওয়া হবে, তো সেখানেও কিন্তু আরো সুন্দরভাবে অ্যান্সার গুলো লেখা থাকবে, সেখান থেকে তোমরা চাইলে পড়তে পারবা, সেখান থেকে তোমরা পড়তে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা একটু নেক্সট দেখি আমাদের আর কি আলোচনার আছে। ওকে, এরপর আছে রেডক্স বিক্রিয়া। তো বিক্রিয়াকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স। কি? একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে, আচ্ছা দেখো এখানে একটা ব্যাপার রাখছি, তো এটা হচ্ছে অন্ধকার হয়ে যাবে এখন মেবি, তারপর তোমরা শুধু হচ্ছে স্ক্রিনটা দেখো। এখানে বিক্রিয়ার একটা ফ্যামিলি ট্রি আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ছক আছে। তো ছকে দেখো রাসায়নিক বিক্রিয়াটাকে দুটা ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত হচ্ছে কি, একটা হচ্ছে রেডক্স আর একটা হচ্ছে নন রেডক্স। একটা হচ্ছে কি রেডক্স আর একটা নন রেডক্স। তো রেডক্সের মধ্যে হচ্ছে কি কি আছে? ওই যে ইলেকট্রনের আদান প্রদান ঘটিত যে ধরনের বিক্রিয়াগুলো আছে সেগুলো হচ্ছে রেডক্স বিক্রিয়া বলা হচ্ছে। ওকে, আর নন রেডক্স হচ্ছে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না। তো এই জাতীয় বিক্রিয়াগুলোকে হচ্ছে আমরা কি বলতেছি? ওই নন রেডক্স বিক্রিয়া বলতেছি। তো এই ইলেকট্রনের আদান প্রদান বা ইলেকট্রনের যে কি আচরণ, একটা বিক্রিয়াতে ইলেকট্রনের আচরণের উপর ভিত্তি করে বিক্রিয়াটাকে হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রেডক্স, একটা হচ্ছে নন রেডক্স। তো যেখানে ইলেকট্রন আদান প্রদান ঘটে যে ধরনের বিক্রিয়াগুলোতে, সেগুলোকে হচ্ছে রেডক্স বিক্রিয়া বলা হয়। আর যে ধরনের বিক্রিয়াগুলোতে ইলেকট্রনের স্থানান্তর ঘটে না, সেই ধরনের বিক্রিয়াগুলোকে নন রেডক্স বিক্রিয়া বলা হয়। মনে থাকবে? আচ্ছা, তো দেখো এখানে এই রেডক্স বিক্রিয়ার মধ্যে কি কি আছে? রেডক্স বিক্রিয়ার মধ্যে আবার তিনটা ভাগে এখানে ভাগ করা আছে: সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া আর হচ্ছে দহন বিক্রিয়া। সংযোজন, বিয়োজন এবং হচ্ছে দহন। তো সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটবে? দুই বা দুইয়ের অধিক পদার্থ যুক্ত হয়ে একটা উৎপাদ রূপান্তর হবে। অর্থাৎ এই সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের যে সংখ্যা বা বিক্রিয়কের পরিমাণ দুইয়ের অধিক হবে এবং উৎপাদ এখানে একটা তৈরি হবে। ঠিক আছে? অর্থাৎ এখানে শুধু মনে রাখো যে সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে দুইয়ের অধিক বিক্রিয়ক একত্রিত হয়ে একটা উৎপাদ তৈরি করবে। তো এই ধরনের বিক্রিয়াটাকে আমরা কি বলে থাকি? এই ধরনের বিক্রিয়াকে আমরা বলে থাকি হচ্ছে কি? সংযোজন বিক্রিয়া। সংযোজন মানে কি? সংযোজন মানে তো যোগ, যুক্ত হওয়া। তো এরকম ভাবে মনে রাখো। বিয়োজন, বিয়োজন মানে বিয়োজনের স্বাভাবিক অর্থ হিসেবে বিয়োগ করা আসতেছে, বাদ দেওয়া, এরকম একটা উদাহরণ আসে। তাহলে দেখি তো এর সাথে মিলে কিনা। এই ক্ষেত্রে একটি যৌগ ভেঙে একাধিক যৌগ বা মৌলে রূপান্তরিত হয়, যেটা হচ্ছে সম্পূর্ণরূপে সংযোজনের বিপরীত। সংযোজনের কি? বিপরীত। সংযোজনের ক্ষেত্রে কি হয়েছিল? দুই বা দুইয়ের অধিক পদার্থ যুক্ত হয়ে একটা উৎপাদে রূপান্তরিত ছিল, বাট এখানে হচ্ছে একটা যৌগ ভাঙছে, ভেঙে সেটা ভিন্ন ভিন্ন উৎপাদ বা মৌল তৈরি করছে। বুঝা গেছে? এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া। তারপর দহন বিক্রিয়া আছে, যেটাকে হচ্ছে আমরা বলতেছি কি, বাতাসের অক্সিজেনে পুড়িয়ে অক্সাইডে পরিণত করার যে প্রক্রিয়াটা। অর্থাৎ একটা পদার্থ বায়ুতে বা বায়ুর অক্সিজেনের সংস্পর্শে এসে
যে পুড়িয়ে যে বিক্রিয়াটা ঘটে বা অক্সিজেনের সংস্পর্শে যে বিক্রিয়াটা ঘটে সেটা হচ্ছে কি দহন বিক্রিয়া। প্রত্যেকটা দহন বিক্রিয়ার ক্ষেত্রেই কি হয়, অক্সিজেনের উপস্থিতি থাকে এবং অক্সাইড উৎপন্ন হয়। তো তোমরা দেখবা যখনই কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা বা কোনো একটা মৌল বা যৌগের অক্সাইড বিষয়ক আলোচনা করতেছো বা অক্সাইড হিসেবে পড়তেছো, তখনই বুঝবা বা তখনই হচ্ছে ধরে নিতে হবে যে এখানে দহন বিক্রিয়া করছে। অক্সাইড মানেই এখানে দহন বিক্রিয়া ঘটেছে। অক্সাইড মানে কি, এখানে দহন বিক্রিয়া ঘটেছে। অক্সাইড হলেই সেখানে অক্সিজেনের উপস্থিতিতে দহন বিক্রিয়া ঘটছে, মনে থাকবে। আচ্ছা, যেমন ধরো এই যে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এই জাতীয় আছে না, তো এখানে দহন বিক্রিয়া ঘটছে, কার্বনের দহন বিক্রিয়া ঘটছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে কি হয়েছে, এই যে এখানে দেখো মিথেন এবং মিথেনকে অক্সিজেনে হচ্ছে ওই যে রান্নাঘরের ক্ষেত্রে যে একটা উদাহরণ দেওয়া হয়েছিল না, সিলিন্ডার গ্যাস মিথেন পুড়িয়ে যে দহনের উদাহরণ দেওয়া ছিল, সেক্ষেত্রে দেখো এই যে এটা হচ্ছে সি স্পট হচ্ছে মিথেন, এখানে অক্সিজেনের সংস্পর্শে এটাকে পোড়ানো হচ্ছে, এটা পুড়তেছে এবং পুড়ে এখানে কি উৎপন্ন হইতেছে, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হইতেছে। আর এখানে তাপ, এটা এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, তো এই হচ্ছে আমাদের কি দহন, সংযোজন এবং বিয়োজন বিক্রিয়া, বুঝতে পারছো? আচ্ছা, ওকে, তো দেখো আমরা হচ্ছে এর পরবর্তী টপিকটা নিয়ে আলোচনা করি, নন রেডক্স যেটা আমাদের আছে। তো নন রেডক্স কি, যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে না, অর্থাৎ ইলেকট্রনের স্থানান্তর ঘটে না, এই টাইপের যে বিক্রিয়াটা আছে সেটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। সেগুলো হচ্ছে কি নন রেডক্স বিক্রিয়া। তো নন রেডক্স বিক্রিয়ার মধ্যে শুধুমাত্র দুইটা উদাহরণ আমরা পাবো, একটা হচ্ছে কি প্রশমন আর একটা হচ্ছে অধঃক্ষেপণ। এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া আর একটা হচ্ছে কি অধঃক্ষেপণ বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কি, ওই যে অ্যাসিড এবং লবণের মধ্যে যে বিক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে কি আমাদের প্রশমন বিক্রিয়া। আর অধঃক্ষেপণ বিক্রিয়াটা হচ্ছে কি, যে দুইটা পদার্থ বিক্রিয়া করে একটা অধঃক্ষেপ তৈরি করবে, একটা অধঃক্ষেপ তৈরি করবে, সেই অধঃক্ষেপণ বিক্রিয়া। তো দেখো আমরা সরাসরি সংখ্যা কিভাবে দিব, যে নন রেডক্সের সংখ্যা যদি আসে সেক্ষেত্রে আমরা বলবো যে যে ধরনের বিক্রিয়ায় কি হয় না, ইলেকট্রনের স্থানান্তর ঘটে না, সেই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। এবং নন রেডক্স বিক্রিয়া হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে প্রশমন, একটা হচ্ছে অধঃক্ষেপণ। এখানে যদি প্রশ্ন হয় বা যদি এরকম আমাদের জানতে হয় যে প্রশমন বিক্রিয়াটা কাকে বলে বা প্রশমন বিক্রিয়া বলতে কি বোঝায়, তখন আমরা অ্যান্সার করবো এইভাবে যে একটি অ্যাসিড ও সরি, এটা হচ্ছে আমাদের অ্যাসিড এবং হচ্ছে ক্ষার দুইটা নিজেদের পরস্পরের সাথে বিক্রিয়া করে আমাদের লবণ এবং পানি উৎপন্ন করবে, তাই না? ওকে, তো এখানে প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিড ও একটি ক্ষার, একটা অ্যাসিড আর একটা ক্ষার নিজেদের মানে পরস্পরের সাথে বিক্রিয়া করে কি করবে, লবণ এবং পানি তৈরি করবে। অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং কি তৈরি করতেছে, পানি তৈরি করতেছে। তো এই যে বিক্রিয়াটা, তো এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের প্রশমন বিক্রিয়া এবং এই বিক্রিয়া সর্বদাই তাপ উৎপন্ন হয়। প্রশমন বিক্রিয়াতে কি হয়, সর্বদাই তাপের উৎপত্তি ঘটে, অর্থাৎ ডেল এইচ এর মান এখানে নেগেটিভ থাকে, মাইনাস থাকে, বুঝতে পারছো? তো এখানে আমাদের হচ্ছে এরকম একটা উদাহরণ দেওয়া আছে, ওকে, যেখানে হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম ক্লোরাইড ক্ষার দুইটা একত্রিত হয়েছে, দুইটা নিজেদের মধ্যে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ এবং H2 মানে পানি তৈরি করছে, বুঝা গেছে? এরপর আসো অধঃক্ষেপণ বিক্রিয়াটা আমরা কিভাবে সংজ্ঞায়িত করব। একই দ্রাবকে দুটি যৌগ মিশ্রিত করলে, একই দ্রাবকে দুইটা যৌগ মিশ্রিত করলে তারা বিক্রিয়া করে যে উৎপাদ উৎপন্ন করে তার কোনটি অদ্রবণীয় হলে তা পাত্রের তলায় কঠিন তলানি বা অধক্ষেপ হিসেবে জমা হয়। এই ধরনের বিক্রিয়াটা হচ্ছে কি অধঃক্ষেপণ বিক্রিয়া। ধরো এখানে কি একটা কোন একটা মিক্সচার তৈরি করতেছো, তো সেই মিক্সচারের মধ্যে এমন দুইটা পদার্থ যুক্ত করতেছো যে দুইটা পদার্থ কি হচ্ছে নিজেদের মধ্যে বিক্রিয়া করতেছে এবং বিক্রিয়া করার ফলে তারা তো অবশ্যই বিক্রিয়া করতেছে এবং বিক্রিয়া করে যে উৎপাদ তৈরি করে তাদের সেই উৎপাদ যদি একাধিক উৎপাদ থাকে বা যে কোনো ধরো একটা উৎপাদ বা একাধিক উৎপাদ আছে, সেখান থেকে কোনো একটা উৎপাদ বা কোনো একটা পদার্থ এমন তৈরি হয়েছে যেটা ওই দ্রবণে মিশ্রিত হওয়ার মতো না। তো যেগুলা মিশ্রিত হবে না সেগুলা কি অধক্ষেপ তৈরি করবে, অর্থাৎ তলানিতে জমা হবে, তলানিতে পড়ে থাকবে। তো এইরকম ঘটনা বা এই ধরনের বিক্রিয়াটাকে বলা হয় কি অধক্ষেপণ বিক্রিয়া।
অধঃক্ষেপণ বিক্রিয়া। তো অধঃক্ষেপণ বিক্রিয়ার ক্ষেত্রে যেটা অধঃক্ষেপ পদার্থ বা অধঃক্ষেপ উৎপাদ হবে সেটার ডান পাশে একটা চিহ্ন থাকবে, সেটা হচ্ছে কি এই যে এরকম একটা ডাউন এরো এরকম চিহ্ন থাকবে, যেটা দিয়ে বুঝতে হবে যে এই পদার্থটা বা এই উৎপাদটা হচ্ছে এই দ্রবণে কি হচ্ছে অধঃক্ষেপ হিসেবে পড়ে আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কি নন রেডক্স বিক্রিয়া, বুঝা গেছে? ওকে, তো এরপর আসো আমাদের পরবর্তী কোন টপিক আছে। তো বাস্তব ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া এখানে আমাদের উদাহরণ আছে। তো আমরা যদি আমরা যদি আমাদের আশেপাশে তাকাই তাহলে আমরা বিভিন্ন ধরনের হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দিতে, যেমন ধরো আমরা একটু যদি পড়ি টপিক গুলা, তো দেখো এখানে হচ্ছে লোহায় মরিচা পড়া, ঠিক আছে, পিঁপড়ার কামড়ে জ্বালা নিরাময়, তারপর হচ্ছে অ্যান্টাসিড সেবন। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমাদের দৈনন্দিন জীবনে ঘটে না? আমরা কি দেখি না যে একটা লোহা যদি আমরা দেখি বাইরে অনেকদিন ধরে পড়ে আছে, তাহলে সেই লোহার উপর মরিচা পড়ে না? এটা আমরা দেখছি কিনা? এটা একটা বাস্তব জীবনের উদাহরণ। আমরা কি এখানে কি করতেছি সেটা বলতেছি। তো এরপর ধরো তোমার হাতে যদি পিঁপড়া কামড় দেয়, ঠিক আছে, তো তো ওই পিঁপড়া একটু হচ্ছে পিঁপড়া কামড় যদি জ্বালা করবে, তো সেই জ্বালাটা কিভাবে তুমি উপশম করতেছো সেরকম একটা ব্যাপার। তারপর হচ্ছে আমাদের যদি কি গ্যাস্ট্রোলাইসিস অর্থাৎ গ্যাস্ট্রিকের অনুভূতি হয়, তাহলে কিন্তু আমরা অ্যান্টাসিড ট্যাবলেট বা অ্যান্টাসিড জাতীয় কি ট্যাবলেট খাই, সেবন করি। তো এর ফলে আমাদের কি হয়, ওই গ্যাস্ট্রিকের অনুভূতিটা কমে যায় বা আমরা এখান থেকে উপশম করি। তো এই ধরনের ব্যাপারগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের বা বাস্তব জীবনের ঘটনা। তো এর মধ্যেই কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত রাসায়নিক এই ধরনের পরিবর্তন বা বিক্রিয়ার আমরা কি উদাহরণ প্রতিনিয়ত দেখতেছি। তাহলে দেখো লোহায় মরিচা পড়ার ঘটনাটা কিভাবে হয়। লোহাটা হচ্ছে কি আয়রনটা এখানে হচ্ছে আমরা পর্যায় সারণীতে ফিরাম হিসেবে চিনি, ফিরাম Fe। তো এই যে ফিরামটা, এই আয়রন বাতাসের যে অক্সিজেনটা থাকে, অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে যদি এটা বাইরে অনেকদিন ধরে থাকে, তাহলে সে কি করবে, এই যে দেখো এটা হচ্ছে চিত্রটা আর কি। ওকে, তো যখন ওই লোহাটা বা ফিরান অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করার ফলে একটা আর্দ্র ফেরিক অক্সাইড তৈরি করে। আর্দ্র ফেরিক অক্সাইড মানে ভেজা ফেরিক অক্সাইড তৈরি করে। যেহেতু অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে তার মানে অক্সাইড তৈরি করছে, তার মানে আর্দ্র ভেজা ফেরিক অক্সাইড তৈরি করছে, যেটার সংকেত হচ্ছে কি এই যে এইটা আর্দ্র মানে ফেরিক অক্সাইড। এখানে হচ্ছে এই যে দেখো এর সাথে এটা হচ্ছে ফেরিক অক্সাইডের সংকেত এবং এখানে এর সাথে পানি যুক্ত করা হয়েছে, এর ফলে এটা আর্দ্র হয়েছে। ওকে, আর্দ্র ফেরিক অক্সাইড, এবং এর ফলেই দেখা যাচ্ছে যে লোহার উপর যে এই যে মরিচাগুলো পড়ছে এটা এই ঘটনাটা ঘটছে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর একটা টপিক একটা বিষয়, সেটা হচ্ছে পিঁপড়ার কামড়ের জ্বালা নিরাময়। দেখো পিঁপড়ার অ্যাসিডকে প্রশমিত করতে ক্ষারীয় চুন, অর্থাৎ দেখো তোমার হাতে বড় একটা পিঁপড়া যদি কামড় দেয়, তাহলে আমরা সেক্ষেত্রে কি করি, সাধারণত হচ্ছে আমরা একটু চুন লাগাই দিই, তাহলে কিন্তু ওই যে পিঁপড়া কামড় দিলে যে জ্বালাটা করে সেটা কিন্তু কমে যায়। এখানে কি ঘটে, চুন হচ্ছে একটা ক্ষার এবং পিঁপড়া যেহেতু কামড় দিচ্ছে, পিঁপড়ার একটা নির্দিষ্ট অ্যাসিড আছে, তো এখানে ওই যে অ্যাসিডটা আমাদের জ্বালা করতেছে, আমি চুন লাগাই দিলাম, তাহলে অ্যাসিড এবং ক্ষারে এখানে একটা প্রশমন বিক্রিয়া ঘটলো এবং ওই জ্বালা থেকে তোমার উপশম বা ওই জ্বালাটা নিরাময় হয়ে গেল। এটা কিন্তু একটা বাস্তব উদাহরণ। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যান্টাসিড সেবন। ওই অ্যান্টাসিড সেবনের ক্ষেত্রে কিন্তু দুটা একই ঘটনা ঘটতেছে, অ্যাসিড এবং ক্ষার প্রশমন বিক্রিয়া করতেছে। অর্থাৎ পাকস্থলীর অতিরিক্ত যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যদি তৈরি হয়, সেই যখনই এই অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ মানে দেখা যাচ্ছে, তখনই হচ্ছে আমাদের ওই পাকস্থলীতে এইরকম জ্বালা অনুভূতি হয় বা গ্যাস্ট্রিকের অনুভূতি হয়। তো এটা প্রশমিত করতে এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড ও অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যাই হোক, তো এই যে এই দুইটা যৌগের সমন্বয়ে একটা ট্যাবলেট তৈরি করা হয়, যেটাকে আমরা হচ্ছে অ্যান্টাসিড জাতীয় ট্যাবলেট বলে থাকি। তো এটা সেবন করলে কি হয়, ওই আমাদের পাকস্থলীতে যে অতিরিক্ত পরিমাণের অ্যাসিডটা তৈরি হয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেটার সাথে বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া হয় এবং সেই প্রশমন বিক্রিয়ার ফলে আমাদের ওই জ্বালাটার উপশম হয়। এটা হচ্ছে বাস্তব উদাহরণ। তো এই হচ্ছে আমাদের কি মূলত এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে যে ধরনের প্রশ্নগুলো আমাদের বিশেষ করে ক নম্বর এবং খ নম্বরে আসার মতো থাকে, সেই সকল প্রশ্নগুলোর প্র্যাকটিস। তো আমরা এই টপিকগুলো থেকে বা এই টপিকগুলো যদি মনে রাখতে পারি বা শিখে রাখতে পারি, তাহলে কিন্তু এই অধ্যায় থেকে আমাদের যে সৃজনশীল প্রশ্ন আসুক তার ক এবং খ নম্বর প্রশ্ন মাস্ট বি কমন পড়বে, অবশ্যই কমন পড়বে। এবং নেক্সট ক্লাসে আমরা হচ্ছে
গ এবং ঘ নম্বর প্রশ্নের বিশেষ কিছু নিয়ম কারণ, বিশেষ কিছু প্রশ্নের অ্যান্সার আমরা দেখাবো এবং ওইখান থেকে বা ওই নিয়ম ভিত্তিক প্রশ্ন কিন্তু তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় পাবা। ঠিক আছে? তো আমরা আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখবো। তো তার আগে আমরা একটু দেখি যে আসলে কোন কোন টপিকগুলো আমরা দেখছিলাম। প্রথমত হচ্ছে পদার্থের পরিবর্তন, আমরা ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন দেখেছি। আমরা দেখেছি হচ্ছে বিক্রিয়ার দিক, একমুখী বিক্রিয়া এবং উভয়মুখী বিক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি তাপের পরিবর্তন অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপ হারে বিক্রিয়া সম্পর্কে। আমরা আরো আলোচনা করছি জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে জারণ বিজারণ যে যুগপত ক্রিয়া সেটা নিয়ে আলোচনা করছি। আমরা আমরা আলোচনা করছি রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়া নিয়ে আলোচনা করছি। রেডক্স বিক্রিয়ার মধ্যে আমাদের ছিল সংযোজন, বিয়োজন এবং দহন বিক্রিয়া, এই তিনটা নিয়ে আলোচনা করছি। আমরা আলোচনা করেছি হচ্ছে নন রেডক্স এর মধ্যে প্রশমন এবং অধঃক্ষেপণ বিক্রিয়া নিয়ে আলোচনা করছি এবং বাস্তব জীবনে বা বাস্তব ক্ষেত্রে ঘটিত কিছু রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা কিন্তু আজকে ক্লাসটাতে আলোচনা করছি। তো এই সকল টপিক গুলো তোমরা যদি একটু শিখে রাখতে পারো, খুব সহজ সহজ কিন্তু টপিক, একটু যদি নিজেরা পড়ো তাহলে কিন্তু মনে রাখা সহজ, মনে রাখা সম্ভব। তো এগুলা তোমরা মনে রাখলে তোমাদের হচ্ছে এই অধ্যায় থেকে যে দুইটা সৃজনশীল প্রশ্নই আসুক তারপর এবং ঘ নম্বর প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই কমন আসবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখবো। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের উপর যে গ এবং ঘ নম্বর ভিত্তিক প্রশ্নগুলো থাকবে অর্থাৎ সৃজনশীল ভিত্তিক প্রশ্নগুলো থাকবে, আমরা সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং ফুললি আমাদের এই দুইটা ক্লাসের মাধ্যমে এই সপ্তম অধ্যায়ের যে প্রশ্ন আমাদের পরীক্ষা আসুক সেই প্রশ্নটা আমরা অ্যান্সার করার মতো এবিলিটি তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট ক্লাসে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।